প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ফ্লোচার্ট লেখার নিয়ম নিয়ে। আজকের ক্লাসে এমন একটি কৌশল তোমাদেরকে শিখিয়ে দেব যাতে করে ইংরেজি বিষয়ে যে ফ্লোচার্ট পরীক্ষা আসে তোমরা সেই ফ্লোচার্ট একদম নির্দ্বিধায় সহজে অ্যান্সার করে আসতে পারবে। তো চলো শুরু করা যাক এবং সবাই ভিডিও শেষ পর্যন্ত আজকের দেখতে থাকো, তাহলে আশা করি আর ফ্লোচার্ট নিয়ে তোমাদের কোনো রকমের কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, কিছু বিষয় তোমাদের একটু খেয়াল রাখতে হবে। 1 নম্বরে প্রথমে এ ফ্লো চার্ট শোয়িং থেকে পুরোটা লিখতে শুরু করব এবং তারপর দিতে হবে ইজ গিভেন বিলো, এটা লিখবা। তারপরে 2 নম্বরে দেখো, 2 নম্বর আছে প্রতিটি লাইনে একই মাপের বক্স আঁকতে হবে। এরপর হচ্ছে 3 নম্বর বক্সের ভিতরে যা লিখব তারপরে ফুল স্টপ বা কোনো চিহ্ন দিব না। বক্সের ভিতরে যা লিখব তারপরে কী করব, ফুল স্টপ বা কোনো চিহ্ন দেব না। এরপরে 4 নম্বর হচ্ছে অ্যারো সাইনটা দিতে হবে। অ্যারো সাইনটা কীরকম দেখো, তীর চিহ্নের মতো অ্যারো সাইনটা দিব। তারপরে 5 নম্বরে দেখো প্রথম বক্সে কী লিখব, 1 পয়েন্ট নম্বর থাকলে পরেরগুলোতে নম্বর হবে। প্রথম বক্সে যদি 1 পয়েন্ট লিখি, তারপর দ্বিতীয় পরেরগুলোর জন্য 2 পয়েন্ট, তারপর পরের লাইনের জন্য 3 পয়েন্ট, এরকম কিন্তু নম্বর দিতে হবে। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্নে যে বক্স করা থাকবে সেই বক্স সহ লিখতে হবে এবং বক্স যদি করা থাকে সেই বক্স সহ কিন্তু তোমাকে এই ফ্লো চার্টটা লিখতে হবে। প্রশ্নে যেভাবে যদি বক্স থাকে সে বক্স করা থাকবে সেই বক্স সহই কিন্তু তোমাকে লিখতে হবে। যা লিখবো বা যে নিয়ম অনুসরণ করব, ফ্লোচার্ট লেখার সময় তোমাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে বা মাথায় রাখতে হবে। তো দেখো কি কি নিয়ম তোমাদের মাথায় রাখতে হবে। 1, কোনো সেন্টেন্স লেখা যাবে না। ফ্লোচার্ট লেখার সময় কিন্তু কোনো রকমের কোনো সেন্টেন্স লিখবে না। তারপরে 2, সাবজেক্ট দেওয়া যাবে না। ফ্লোচার্ট লেখার সময় কিন্তু কোনো লাইনে কোনো সাবজেক্ট দেওয়া যাবে না। তারপরে হচ্ছে সবসময় ফ্রেজ দিয়ে করতে হবে, অর্থাৎ সবসময় ফ্রেজ মানে বাক্যাংশ সবসময় বাক্যাংশ বা ফ্রেজ দিয়ে করতে হবে। তারপরে 4 নম্বরে দেখো একটি ওয়ার্ড দিয়েও পূরণ করা যাবে। এখানে একটা ওয়ার্ড দিয়েও কিন্তু ফ্লোচার্টের বক্সটা পূরণ করা যাবে। তারপরে 5 নম্বর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস সাম ওয়ার্ডস প্রথমে থাকলে সব এমনই হবে। যদি কোনো এরকম প্যাটার্নে থাকে ভার্ব প্লাস আইএনজি প্লাস সাম ওয়ার্ডস, ভার্বের সাথে আইএনজি যোগ এবং কিছু শব্দ থাকলে এটা যদি প্রথমেই থাকে তাহলে সব এমনই এইভাবেই লিখতে হবে। তারপর হচ্ছে টু প্লাস ভার্ব প্লাস সাম, অর্থাৎ টু এর পরে ভার্ব থাকলে এবং প্লাস সাম ওয়ার্ডস কিছু ওয়ার্ডস থাকলে প্রথমে যদি এগুলো থাকে সব এমনই হবে। প্রথমে যদি টু প্লাস ভার্ব প্লাস সাম ওয়ার্ডস যদি প্রথমে থাকে তাহলে সবগুলো এমনই হবে। তারপর 7 নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্টের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরপর সাম ওয়ার্ডস প্রথমে থাকলে সব এমনই হবে, এটাই লিখছি। তারপর হচ্ছে কোনো প্রকার পজিটিভ যেমন হিজ, হার, মাই, আওয়ার, ইটস এগুলো থাকলেও কিন্তু এগুলো হবে না। কোনো রকমের পজিটিভ হবে না, কোনো রকমের পজিটিভ হবে না। হিজ, হার, মাই, আওয়ার, ইটস এগুলো কিন্তু পজিটিভ, এগুলো কখনোই বাচ্চার সাবজেক্ট হিসেবে কী করা যাবে না। হিজ, হার এই যে পজিটিভ যেগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে না বা এগুলো ব্যবহৃত হবে না। তারপর হচ্ছে ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ, ডিটারমাইনার সাথে অ্যাডজেক্টিভ হবে প্লাস নাউন হবে। এগুলো যদি প্রথমে থাকে এই কাঠামো আকারে বা এই স্ট্রাকচার অনুসারে যদি থাকে যে ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্রথমে থাকলে সব এমনই হবে। তারপর হচ্ছে ভার্ব, 10 নম্বর হচ্ছে ভার্ব 3 প্লাস সাম ওয়ার্ডস থাকলে প্রথমে থাকলে সব এমনই হবে। এরপরে হচ্ছে 11 নম্বরে হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ শুরু হলে, নাউন বা অ্যাডজেক্টিভ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় সবগুলো একই হবে। তারপরে 12 নম্বর হচ্ছে প্রিপোজিশন বা টু ভার্ব, যদি প্রিপোজিশন বা টু ভার্ব থাকে, টু প্লাস ভার্ব শুরু যদি হয় তাহলে সব একই হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এই যে মোটামুটি 12টা নিয়ম আছে, এই 12টা নিয়ম কিন্তু ফ্লোচার্ট লেখার পূর্বে তোমাকে মনে রাখতে হবে, কিছু বিষয় খেয়াল রাখতে হবে এবং কিছু নিয়ম অনুসরণ করতে হবে। এখানে মোট 12টা নিয়ম আছে, 12টা নিয়ম তোমাকে অবশ্যই অনুসরণ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখি ফ্লোচার্টের একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। এখানে দেখো এ ফ্লোচার্ট শোয়িং জেরিস অ্যাক্টিভিটিস, এখানে জেরিসের অ্যাক্টিভিটিস বা কার্যক্রম সম্পর্কে দেওয়া আছে। অ্যাট দ্য রাইটার্স ক্যাবিন ইজ গিভেন বিলো,
এটা থেকে এই অর্থাৎ এই যে ফ্লো চার্ট, এই ফ্লো চার্টে জেরির অ্যাক্টিভিটি সম্পর্কে অ্যাট দ্য রাইটার্স কেবিন ইন গিভেন বলে এটা দেওয়া আছে ফ্লো চার্ট। এইভাবে লিখবো। যদি এখানে 1 পয়েন্ট এটাও কিন্তু বক্স করে লিখতে হবে, কাটিং আউট। তারপরে 2 নম্বরে হচ্ছে দেখো এখানে একটু লক্ষ্য করো, ডুইং, এখানে ডুইং আছে, হেল্পফুল ফেভার্স, তারপরে আছে 3 নম্বর স্টেইং টু টক, তারপর 4 নম্বর লাইং উইথ দ্য পয়েন্টার, 4 নম্বর আছে লাইং উইথ দ্য পয়েন্টার, 5 নম্বর আছে ডোজিং ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার, তারপরে 6 নম্বরে আছে ওয়েটিং ফর দ্য রাইটার। এই মোটামুটি 6 নম্বর পর্যন্ত পয়েন্টগুলো দেওয়া আছে। এবং এই যে ফ্লো চার্ট এইভাবে লিখতে হবে। ফ্লো চার্ট মানে একটা বক্স করে অ্যারো চিহ্ন দিয়ে লিখতে হবে, বক্স এবং অ্যারো চিহ্ন। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে আসলে ফ্লো চার্ট কীভাবে লিখতে হয়। এবং এইখানে মোটামুটি তোমাদের 5টা নিয়মের কথা বলা হয়েছে, যে বিষয়ে 5টা বিষয় খেয়াল রাখতে হবে। এই 5টি বিষয় তোমার স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 1 2 3 4 5টি 6টির বিষয় খেয়াল রাখতে হবে। এবং এখানে যে যা লিখবো বা যে নিয়ম অনুসরণ করব, কোন নিয়ম অনুসরণ করব, সেই নিয়ম হচ্ছে মোটামুটি 12টা নিয়মের কথা বলা আছে। এই 12টা নিয়ম অনুসরণ করলেই কিন্তু তোমার ফ্লো চার্ট লেখা পারফেক্ট হবে এবং তুমি পরীক্ষায় ভালো মার্কস পাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো বিষয় বুঝতে না পারো কমেন্ট করে জানিয়ে দিও। আশা করি তোমাদেরকে পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে। তো আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করা হবে। তো আজকের ক্লাস এ পর্যন্ত এখানেই শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে।